ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিসবাহ জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি স্মার্ট ট্রাফিক সিস্টেম ব্যবস্থাপনা ও যাত্রী নিরাপত্তায় করণীয়। এ বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন বিশেষ ব্যক্তিতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, যোগাযোগ বিশেষজ্ঞ, বুয়েট। আমরা আমাদের মাঝে পেয়েছি মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আসলে দেখছি যে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা আসলে সড়ককে আসলে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বিশেষ ভূমিকার কারণেই আমরা দেখছি ঢাকার ট্রাফিক সিস্টেমটা অনেকটা পরিবর্তন হয়েছে এবং অনেক জায়গায় এআই ক্যামেরা বসেছে এবং কিছু কিছু জায়গায় দুর্ঘটনা রোধে এআই আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করছে। আমরা জানি যে আপনি বাংলাদেশ সরকারের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু পজিশনে আছেন, আপনি মেট্রো রেলের সাথে আছেন এবং সরকারের বেশ কিছু জায়গায় পলিসি নিয়ে কাজ করছেন। শুরুতে একটু জানতে চাই যে বাংলাদেশ সরকারের যে নতুন পরিকল্পনা, এই পরিকল্পনায় সড়ককে স্মার্টভাবে এবং যাত্রীদের নিরাপত্তাকে আরও জোরদার করার জন্য কি কি রূপরেখা তারা করতে যাচ্ছে এবং আগামীতে তাদের পরিকল্পনা কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে জায়গাটা গুরুত্ব দিব যে আসলে যে ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, অতীতে কিন্তু আমি বলবো যে যারা সরকার চালিয়েছে বা নীতি নির্ধারক পর্যায়ে ছিলেন, আমরা দেখতাম যে দুর্ঘটনা কমানো বা যখনই যানজট নিয়ে কথা বলতাম, সবসময় যেটা প্রায়োরিটি পেত সেটা হচ্ছে বড় বড় অবকাঠামো। আপনার দুর্ঘটনা কমাতে হবে, তার মানে রাস্তাকে চওড়া করেন, 4 লেন 6 লেন 8 লেন, অথবা ফ্লাইওভার তৈরি করতে হবে, এক্সপ্রেসওয়ে তৈরি করতে হবে, অর্থাৎ ভারী ভারী অবকাঠামো নিয়ে আমরা বেশি ভাবতাম। আমি যে জায়গায় একটা বড় মাইন্ডসেটের পরিবর্তন দেখছি বর্তমান সরকারের এবং যারা পলিসি ইন্ডিয়া আছে, যে বড় বড় অবকাঠামোর থেকে মূলত ম্যানেজমেন্ট সাইডে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। আসলে ম্যানেজমেন্ট একটা বড় ঔষধ হিসেবে আমি দেখছি, কিন্তু এটা নিয়ে আসলে কেউ ওইভাবে ভাবতো না। কারণ আপনি ম্যানেজমেন্ট মানে আপনাকে গায়ে গতরে অনেক কাজ করতে হবে, এখানে বিনিয়োগ কম কিন্তু আপনাকে দরদ দিয়ে অনেক কাজ করতে হবে। তো এই পরিশ্রমটা আসলে কেউ করতে চাইতো না। ঢাকা শহরে আপনি যেটাতে শুরু করলেন, যে আপনি ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান সরকার যে জায়গাটায় গুরুত্ব দিচ্ছে, আমি যে মাইন্ডসেটের পরিবর্তন বলছি, যে সেটা হলো দেশীয় প্রযুক্তি অর্থাৎ হোমগ্রোন নলেজ। এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যে আমি বাইরে থেকে সব জিনিস কিনে নিয়ে আসবো আর এখানে বসাবো, এটা টেকসই হবে কিনা, আমরা চালাতে পারবো কিনা, এটার মেনটেনেন্স কে করবে, এইটা নিয়ে আগে ওইভাবে ভাবা হতো না। এই কারণে আমরা দেখছি যে অনেক উদ্যোগ অতীতেও নেওয়া হয়েছে, সেটা কিন্তু আর সাস্টেনেবল হয়নি, টেকসই হয়নি। সেই জায়গায় আমি যেটা বললাম, দেশীয় প্রযুক্তিতে হওয়াতে আপনি দেখেছেন যে ইতিমধ্যে আমরা প্রায় 13টা ইন্টারসেকশন, খুবই গুরুত্বপূর্ণ ভিআইপি রোডে, মূলত আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে যদি আপনি মৎস্য ভবন বা আমাদের হাইকোর্ট মোড় পর্যন্ত যান, অনেকগুলো জায়গায় ডিজিটাল সিগন্যাল বসেছে। এটা একেবারেই দেশীয় প্রযুক্তি, আমাদের দেশীয় মার্কেট থেকে যন্ত্রাংশ কিনে এখানে তৈরি করে বসানো হয়েছে। এবং তার সাথে আমি যে ম্যানেজমেন্ট বলছি, এখানে আরেকটা জায়গায় একটা আমি মনে করি একটা মানে যুগান্তকারী সিদ্ধান্ত, সেটা হচ্ছে আপনার যে সিগন্যালগুলিকে মানা, যে একটা সংস্কৃতি তৈরি করা। আগে আমরা দেখতাম যে ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি বা ওই যে সনাতন পদ্ধতিতে গাড়ি থেমে থেমে মামলা দেওয়ার চেষ্টা করতো, অনেক সময় ভিআইপি গাড়িকে ধরারই সাহস পেত না। সেইখান থেকে আমরা চিন্তা করলাম, আমরা যদি এআই বেস সিস্টেমে চলে যাই, এআই তো আসলে ভিআইপি নন ভিআইপি চিনবে না, আপনি আইন ভঙ্গ করবেন, স্বয়ংক্রিয়ভাবে মামলাটা চলে যাবে। এখন কিন্তু আমরা তাই দেখছি, এবং এআই চালু করার পর ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে একটা ব্যাপক গ্রামার তৈরি হয়েছে। যে ব্যাকরণের কথা আমি বলছি সড়কে, সেই ব্যাকরণটা এখন দৃশ্যমান। মধ্যরাত্রে আমরা দেখছি যখন গাড়ি ঘোড়া অনেক কম, সবাই বসে আছে, লাইট যখন রেড, সবাই বসে আছে। এই যে একটা পরিবর্তন, এটার জন্য কিন্তু খুব বেশি বিনিয়োগ হয়েছে তা না। আমি যেটা শুরুতে বললাম যে আমাদের সবসময় মাইন্ডসেটই থাকে যে আমরা বিনিয়োগটা বেশি করে আমি সেফটি ট্র্যাকেল দিব বা যানজট ট্র্যাকেল দিব, ওই মাইন্ডসেট থেকে আমরা সরে আসছি। এবং আমি যে জায়গায় দেখছি যে এই যে এআই একটা জাদু বা মহাঔষধের মধ্যে কাজ করছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে যারা আসলে সরকারি প্রতিষ্ঠান, সড়ক ব্যবস্থাপনার দায়িত্বে আছে বা সড়কে যারা এনফোর্স করবে, তাদের মাইন্ডসেটে পরিবর্তন হয়েছে। তারা কিন্তু এখন, আমি অনেকগুলো আসলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সভা হয়েছে, ওখানে আমি ছিলাম, তারাও বলছে যে আমরা কম খরচে ইফেক্টিভ কিছু করি যাতে করে একটা দৃশ্যমান পরিবর্তন আসে। এই যে কম খরচে, আমরা শুধু বলছি যে এআই কী করেছে, কিন্তু এই যে মাইন্ডসেটের পরিবর্তন, এটাকেও কিন্তু আপনার আসলে অ্যাকনোলেজ করতে হবে। কারণ মাইন্ডসেটের পরিবর্তন না হলে আসলে এই ধরনের পরিবর্তন অনেকে চায় না। কারণ সড়কে যদি বিশৃঙ্খলা থাকে, এই বিশৃঙ্খলার বেনিফিশিয়ারি কিন্তু অনেকে হয়।
জি, আমাদের সাথে আসলে যিনি যোগ দিয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। যাত্রীদের সবচেয়ে বড় নিরাপত্তার উদ্বেগগুলো আসলে কি, যেটা নিয়ে আপনি সবসময় সোচ্চার, এবং গত সরকারের সময় আমি দেখেছি যে আপনি এটা নিয়ে অনেক বেশি কথা বলেছেন, বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন যাত্রীদের নিরাপত্তাকে এনশিওর করার জন্য। তো নতুন সরকার তো সবসময়ই সাধারণ জনগণের কাছে কোনো আশা নিয়ে আসে। এবার কি কোনো আশার আলো খুঁজে পাচ্ছেন যে যাত্রীরা নিরাপদভাবে তাদের সামনের সময়গুলো পার করতে পারবে? দেখুন, আসলে সরকারের শুরুটা ভালো মনে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা আসলে সরকারের সমালোচনা করা বা আলোচনা করার বয়স আসেনি। তবে আমরা যে অবস্থায় আছি, দীর্ঘ উত্তরসূরি বা পূর্বসূরি থেকে আমরা যে পরিবহন ব্যবস্থা পেয়েছি, এটাকে আসলে পরিবহন ব্যবস্থা বলা যায় না। আমাদের একটা মেগাসিটি ঢাকা, যেখানে প্রায় আমরা যদি বলতে যাই 2 কোটি মানুষের বসবাস, এই 2 কোটি মানুষের কোনো গণপরিবহন বলতেই আসলে কিছু নেই। একটা মেট্রো রেলকে যদি বাদ দেই, কোনো গণপরিবহন আছে এমনটি বলা যায় না। যে বাসগুলো আছে এগুলোতে আসলে একটা সম্মান, ইজ্জত বা একটা পরিচ্ছন্ন কাপড় চোপড় নিয়ে চলাফেরা করা যায় না। বা যারা অসুস্থ রোগী, বয়স্ক মানুষ, তাদের জন্য এই সমস্ত পরিবহনগুলো অত্যন্ত নারকীয় পরিবহন বলা চলে। নারায়ণগঞ্জ থেকে আমাকে এই ঢাকা শহরে প্রতিদিন এই গণপরিবহনগুলো ব্যবহার করতে হয়, আসতে হয়, যেতে হয়। আজকেও আমার চিকিৎসার প্রয়োজনে আমি সরওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, বিভিন্ন হাসপাতালে ঘুরেছি এই সমস্ত গাড়িগুলোতে। এগুলো দেখলাম যে আসলে কোনোটাতে এই তীব্র গরমের মধ্যে কোনোটাতে ফাঁকা চালু নেই, বা পাশে জানালা নেই, গ্লাস নেই, সাইড গ্লাস নেই, কোথাও আপনি কাপড় চোপড় নিয়ে বসতে আমরা গেলে। জানি, কিন্তু অধিকার নিশ্চিত করতে করণীয় কি? এখন বা এখান নতুন থেকে সরকার কি করতে পারে? আমরা বিগত সময়ে একটা সরকার পেয়েছিলাম যে যাদের কাছ থেকে শুধু আশ্বাস পেতাম। প্রথমবার নির্বাচিত হওয়ার পরে আমাদেরকে আশ্বাস দিয়েছিল তারা একটা বিআরটি প্রজেক্ট করবেন, বাস র্যাপিড ট্রানজিট। আমাদের অধ্যাপক হাদিউজ্জামান সাহেব যেটা বললেন, এখন আবার বললেন নতুন সরকার এই প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে। এটা আমরা গত 17 বছর শুনেছি। কিন্তু এখন ব্যাপারটা হলো যে সরকারের আশ্বাস দেওয়া একটা বিষয়, বাস্তবায়ন করা এটা আর একটা বিষয়। কিন্তু বিএনপি সরকারের এখনও আমরা সমালোচনা করতে চাই না। তাদেরকে আসলে যথেষ্ট সময় দেওয়া দরকার। আর তাদের ইতিমধ্যে যে উদ্যোগগুলো, প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো আমরা লক্ষ্য করছি, এগুলো আমাদেরকে একটা আশা জাগাচ্ছে। মানে আমরা দেশীয় প্রযুক্তির ব্যবহার এবং মানে কম মূল্যে উন্নত সেবা প্রদান করা, এবং বড় ধরনের আশ্বাস না দিয়ে ছোট ছোট যেভাবে শুরু করেছিলেন, যে ফিটনেসবিহীন যানবাহনের কথা দিয়ে শুরু করেছিলেন এবং বেপরোয়া যানবাহনের গতি, এটার জন্য বাংলাদেশ সরকার কি করতে পারে? যেহেতু বিশেষজ্ঞ এখানে আমাদের সাথে আছেন, উনি হয়তো প্রধানমন্ত্রীর দপ্তর এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এই বিষয়গুলো কনভে করতে পারবে, যেটি আসলে জনগণের চাহিদা। সাধারণ জনগণ এবং যাত্রীদের পক্ষ থেকে কি চান, যেটা করলে এই ফিটনেসবিহীন যানবাহন এবং পাশাপাশি এই যে পরিবহনের বেপরোয়া গতি, এটি রোধ করতে কি করতে পারে? দেখুন, আমাদের আগে আপনাদেরকে তো চাইতে হবে, না চাইলে তো তারা কাজ করতে পারবে না। এই শহরকে সচল করবার জন্য একটা রুটে পরীক্ষামূলকভাবে একটা রুট আমাদেরকে ক্লিয়ার করে দিক, যান চলাচলের উপযোগী করে দিক। যেমন আওয়ামী লীগ সরকারের বিগত 17 বছরে আমরা একটা রুট পেয়েছিলাম, যেটা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের রাস্তা, একটা রাস্তা পেয়েছিলাম 17 বছরে। বিএনপি এই ধরনের মেগা প্রকল্পে যেহেতু যাচ্ছে না, একটা ছোট প্রকল্প যেটাতে আমরা 500 কোটি টাকা খরচ করলে একটা প্রকল্পের মধ্যে আমরা একটা ব্যাপক সুফল পেতে পারি। সেটা হলো চিটং রোড থেকে আবদুল্লাপুর পর্যন্ত একটা ফ্র্যাঞ্চাইজ ডেডিকেটেড বাস লেন আমাদেরকে চালু করে দেবে, যেখানে আমাদের 500 বাসের দরকার নেই, আমাদের 1000 বাসের দরকার নেই। ওনারা ইলেকট্রিক বাস আনবেন বলছেন, এতে অত্যন্ত কম খরচে এই বাসগুলো আনা যায়, পরিচালনায়ও খরচ কম। মাত্র 100 বাস, ডেডিকেটেড বাস যদি 100 বাস নিয়ে আসা হয় এবং এটাতে স্মার্ট পদ্ধতিতে ভাড়া আদায় করা হয়, যেমনটি আমরা এখন মেট্রো রেলে আমরা এই স্মার্ট কার্ডের মধ্য দিয়ে কিন্তু ভাড়া দিচ্ছি, এই বাসেও যদি আমরা এটা দিয়ে ভাড়া দিতে পারি, কি লাভ? আমি সরকারকে একটু বুঝিয়ে দিই আপনার মাধ্যমে।
যেমনটি বিআরটিসি কি করছে, বিআরটিসি প্রায় 400-500 জনবল নিয়ে তারা কিন্তু একটি বাসও চালাতে পারছে না, তারা বাসটা ইজারা দেয়। তারা একটা বাস ধরুন 5,000 টাকায় ইজারাদারকে ইজারা দিলেন, ওই ইজারাদার তো নিজে চালান না, বিআরটিসি ইজারা দেয় কিন্তু সরকারি কর্মকর্তাকে, আপনাকে বা আমাকে দেবে না, আমরা যারা বেসরকারি লোক আমাদেরকে দেবে না, সরকারি কর্মকর্তাকে। সরকারি কর্মকর্তা কিন্তু বাস নিজে চালান না, তিনি তৃতীয় পক্ষের কাউকে ইজারা দেন, ওই তৃতীয় পক্ষ আবার চালক হেল্পারের কাছে ইজারা দেন। এখন এই যে ইজারাদার হয়ে যায় 3 জন, প্রথম জনে 5,000 টাকা আয় করে, দ্বিতীয় জন 5,000 আয় করে, তৃতীয় জনও কিন্তু 5,000 আয় করে, 15,000 টাকা আয় হচ্ছে। এখন স্মার্ট পদ্ধতিতে যদি ভাড়া আদায় হয়, এই 15,000 টাকা সরকারের গোলায় ঢুকবে, তাহলে কিন্তু একটা লাভজনক প্রকল্প হবে, যেখান থেকে অন্যান্য লাইনগুলোতে খরচ সম্প্রসারণ করতে যাত্রী সাধারণের ভোগান্তি কমে যাবে। আমি একটা রোড চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে, এখানে হাদিউজ্জামান সাহেব আছেন যিনি প্রতি সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সভা করেন, মিটিং করেন, ওনাকে সবসময় আমরা দেখি, ওনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটুকু দাবি, বেশি আমরা চাই না, আমাদের চাওয়া বেশি নয়, আমরা এখানে 2 কোটি মানুষ, 2 কোটি মানুষের জন্য মাত্র একটি রাস্তা ডেডিকেটেড পদ্ধতিতে, যে বাস লেনটা প্রাধিকার লেন থাকবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখন ডেডিকেটেড লেন ব্যবহার করছেন না, জনগণের অসুবিধা হবে, সেই কারণে উনি ওনার ডেডিকেটেড যে লেন যেটা ব্যবহার করতেন, এটা বাসে যারা সাধারণ মানুষ যাবেন তাদের জন্য ছেড়ে দিয়েছেন। সুতরাং ওই লেনটা আমরা চাই, ওই লেনে একটি বাস যাবে, একটি বাস আসবে, এইটুকুর মধ্যে এদিকে 50টা এদিকে 50টা, 100 বাস হলে এই রাজধানী, যেমনটি এই যে আমাদের এখন মেট্রো রেল, মাত্র একটি লেনে আমরা 4 লাখ যাত্রীকে প্রতিদিন পরিবহন করছি, 4 থেকে 4.5 লাখ। আমি মনে করি 100 বাস আমাদের প্রায় 10 লাখ যাত্রী বহন করতে সমর্থ হবে। সুতরাং বিরতির পর আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মের অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মের অনুষ্ঠানে। জি, আপনি বলছিলেন যে একটি লেন করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, এটাকে বিআরটি বলা হয়, বাস র্যাপিড ট্রানজিট, পৃথিবীর বহু দেশে এটা চালু আছে, অর্থাৎ বাসের প্রাধিকার লেন থাকবে, ওই লেনের মধ্যে কোনো গাড়ি ঢুকবে না, এই আমি প্রতি 10 মিনিট পর পর বাস পাবো এবং যাত্রীরা নিরাপদে নিশ্চিতে চলে যাবে। অন্যান্য গাড়িগুলো যানজটে আটকাবে, কিন্তু এটা যানজটে আটকাবে না, এরকম ডেডিকেটেড লেন বলা হয়। এই লেনটা যদি হয়, আমি মনে করি প্রধানমন্ত্রী রাজধানীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। সেটা হলো যে উনি যেটা বলছে, আগে একটা জিনিস বুঝতে হবে যে আপনি টেকনোলজিক্যাল যে প্রতিবন্ধকতা বা উনি যেটা বলার চেষ্টা করছে যে এক্সিস্টিং যারা বাস পরিচালনা করে তাদের থেকে কোনো প্রতিবন্ধকতা আসবে কিনা, সেটা আমরা একটু পাশে রাখি। এখানে বিষয়টা হলো সরকার বিষয়টা আসলে সমাধান করার চেষ্টা করছে। অনেকে আসলে এটার মানে ব্যাক হ্যান্ডে কি আছে পুরো ক্লিয়ার না, যে আমরা যে গাজীপুর থেকে এয়ারপোর্ট যে করিডোর, এটা কিন্তু ডেডিকেটেড বিশেষত একটা লেনই করা হয়েছিল যে এদিকে বাস চলবে। সমস্যাটা হলো এটা এয়ারপোর্টে এসে এখন শেষ হয়ে যাচ্ছে, কথা ছিল এটা চলে যাবে একদম আপনার গুলিস্তান হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত। তো বিআরটি চালাতে হলে একটা লম্বা করিডোর লাগে, আপনি একটা ফ্র্যাগমেন্টেড বা একটা পার্শিয়াল একটা করিডোরে বিআরটি চালানোটা আসলে খুব একটা লাভজনক হবে কিনা, আমি ফিনান্সিয়াল লাভজনক না, আমি জনগণের ক্ষেত্রে উনি যে যাত্রী নিয়ে কথা হচ্ছে, যাত্রীর জন্য কতটুকু লাভ হবে সেটাও কিন্তু আমাদের এখন পরিকল্পনা করতে হবে। কারণ এই যাত্রীগুলোকে আপনি গাজীপুর থেকে এনে যখনই এয়ারপোর্ট মোড়ে নামিয়ে দিলেন, ওদের ওডি কিন্তু ম্যাচ করবে না, এই যাত্রীরা হয়তো যাবে মতিঝিল, মিরপুর, আজিমপুর, এখন যেভাবে বাসগুলি চলছে। তো এটা তো আপনাকে একটা কমপ্লিট প্ল্যান লাগবে, যেহেতু এটা এখন আমরা যেভাবে প্ল্যান ছিল সেভাবে আসলে মানে আপনার শেষটা করতে পারলাম না। আমরা এখানেই এখন সমাধান করছি যে এই করিডোরটা আসলে আমরা এখন ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসাবে ডিক্লেয়ার করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আরও কয়টা অল্টারনেটিভ দেখতে। আপনারা কি কোনো সিদ্ধান্তে এসেছেন? এটা আসলে ক্যাবিনেট সভায় একটা প্রেজেন্টেশন দেওয়া হবে যে এই যে করিডোর যেটা তৈরি করা হয়েছে, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, অলরেডি কিন্তু এর পিছনে প্রায় 3,000 কোটি টাকা খরচ হয়ে গেছে। এখন আপনি এই করিডোরে যদি বাস না চালাতে পারেন, এটা তো আসলে একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাবে।
সরকার কিন্তু ওইভাবে জিনিসটা নিয়েছে যে এটা আমরা কিভাবে এখানে ডেডিকেটেড, উনি যেটা বলছে আপনি তো নিশ্চয়ই নেক্সট যে প্রেজেন্টেশন হবে সেখানে তো যাত্রীদের এই বিষয়টি তুলে ধরবেন এবং তাদের চাহিদাটা তুলে এবং ধরবেন। আমি তুলে ধরার আগে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে ভেবেছেন বলেই আমাদের ডেকেছেন। যেটা আমরা পেয়েছি, ইনহেরিট করেছি, সেটা সর্বোচ্চ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, এই যে এত দুর্ঘটনা বাড়ছে বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আসলে এটা কি সড়কের ত্রুটি নাকি ড্রাইভারের সমস্যা নাকি আসলে বাসগুলো বা বাস মালিকদের আসলে ড্রাইভারদের উপরে চাপিয়ে দেওয়া কোনো বিষয়গুলো আসলে কেন এত বেশি মানে দুর্ঘটনা ঘটছে? আমি একটু বলি আপনাকে, এটা আসলে এইভাবে আলাদা করে বলা আসলে উচিত না। এটা একটা সিস্টেমেটিক ফেলিয়ার। সড়ক দুর্ঘটনা শুধুমাত্র বাস আনফিট থাকলে হয় বিষয়টা তা না, চালকও আনফিট থাকতে পারে। আনফিট মানে সে অদক্ষ হতে পারে, অনভিজ্ঞ হতে পারে, পথচারীরও অসচেতনতা থাকতে পারে। আমরা এই যে ফুট ওভার ব্রিজগুলো আমরা তৈরি করছি, এবার বিআরটি করিডোর নিয়ে কথা বলছি, সেখানে ইতিমধ্যে 8 থেকে 9টা ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়েছে। আপনি যে এখানে দেখেন কয়জন পথচারী ফুট ওভার ব্রিজে উঠছে না। তো এখানে আমি সেটা বলি, এটা সিস্টেমেটিক অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, সিস্টেমকে তাদেরকে করানোর জন্য সেই ব্যবস্থা করতে হবে। আর যেহেতু এআই এসছে, এআই তো শুধু ঢাকা কেন্দ্রিক থাকবে না, এটাকে তো 64 জেলায় নিয়ে আসতে হবে। তো সেটার জন্য তো আমাদের আরো বেশি ছেলে মেয়েদেরকেও কাজে নিতে হবে। এবং পাশাপাশি আমরা দেখেছিলাম একটা সময় ইয়াংরা এসে নিজেরাই ট্রাফিক সিস্টেম হাতে তুলে নিয়েছিল এবং তারা কিন্তু ভলান্টিয়ারি বেশ ভালোভাবে কাজ করেছিল। নতুনদেরকেও যদি আমরা পাশাপাশি কাজে লাগাই, সেই সিস্টেমটাকে যদি আমরা আপডেট করি, সেটার মহাপরিকল্পনাগুলো কি কি একটু জনগণ জানতে চায়। আপনাকে আমি বলি, আপনি যথার্থই বলেছেন। আপনি ট্যাগ গ্রুপের কথা বলা যে শুনেন, মানে এখানে আমাদের স্টুডেন্টদের থেকে একটা ট্যাগ গ্রুপ ছিল। আমাদের যখন ঢাকা শহরের মধ্যে সিগন্যালগুলি চালু হয়েছিল, ওইখানে কিন্তু ট্যাগ গ্রুপ তারা কাজ করেছে। প্রত্যেকটা ইন্টারসেকশনে দাঁড়িয়ে স্টপ লাইন মানছে কিনা, যাবে ডানে বামে চেপে গেল কিনা, সিগন্যাল মানছে কিনা, তারা কিন্তু ছিল। এবং ছিল বলেই আমি মনে করি যে সচেতনতা বা অ্যাওয়ারনেসের যে কথা বলছেন সেটা ব্যাপকভাবে তৈরি হয়েছে। এবং তার সাথে আসছে এআই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এআই কিন্তু আবার প্যানাসিয়া না, এটা সব রোগের ওষুধ না। আপনি যদি ইউরোপ বা আমাদের আমেরিকা বা অন্যান্য উন্নত দেশের দিকে তাকাই, তারা এআই এর শতভাগ যে সুফল সেটা পেয়েছে। তার কারণ হচ্ছে তাদের সিস্টেমের জন্য। আমরা যে একটা পরিবর্তন দেখছি, মূলত বৈধ যানবাহনের যারা চালক আছে, বৈধ যানবাহন, তাদের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। কিন্তু পরিবর্তনটা পুরোপুরি পেতে হলে আমাদের বিশেষ করে অটোরিকশা, যেটা আসলে সড়কে চরম বিশৃঙ্খলা তৈরি করছে, কিন্তু তাদেরকে কিন্তু আপনি এআইতে ধরতে পারছেন না। তাদের তো লাইসেন্স নাই, লাইসেন্স প্লেটও নাই, তারা কিছুই মানছে না। তারা জানে। তাদের জন্য কি আপনারা কোনো চিন্তা করেছেন? অবশ্যই সরকার ভাবছে, কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আসলে এখন অঙ্কটা অনেক জটিল। এটা বাড়তে দিতে 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 এখন ঢাকা শহরে হয়তো 20-25 লক্ষ অটোরিকশা শুধু ঢাকা শহরের মধ্যে আছে। তো এটার আসলে বিকল্প ব্যবস্থাও সরকারের ভাবতে হবে, কেন সরকার তো আসলে জনগণের প্রতি ম্যান্ডেট নিয়ে আসে। এইগুলো ছোট ছোট পদক্ষেপ, কিন্তু আমি যেটা বললাম এটা অনেকটা টনিক। বড় বিনিয়োগের চেয়েও ছোট ছোট ম্যানেজমেন্ট, যেটা স্মার্ট ম্যানেজমেন্ট বলছে, এগুলো করে আসলে সবকিছু কিন্তু যাত্রী সেবার জন্যই করা হচ্ছে। টার্মিনালগুলিকে টার্মিনাল হিসেবে ফাংশন করা, স্মার্ট ট্রাফিক সিস্টেমের পাশাপাশি ড্রাইভারদেরকে, যারা আসলে যাত্রীদের জীবন বাঁচায়, তাদের জীবনমান উন্নয়ন। এবং এই যে ডোপ টেস্ট একসময় বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু আমরা দেখি ডোপ টেস্টের সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, টাকা দিয়ে কিনে কিন্তু ড্রাইভাররা সেই ডোপ টেস্ট করছে এবং সড়কে গিয়ে তারা কিন্তু মাদক নিয়ে ট্রাক এবং বাস মধ্যরাতে আমরা বিভিন্ন সময় দুর্ঘটনা হতে দেখছি। তাহলে এই জায়গাগুলোতে আসলে তো মনিটরিং সিস্টেম দুর্বল, এটার জন্য তো খুব বেশি টাকার দরকার পড়ছে। রাইট। শোনেন, সমস্যাটা হলো সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। যারা আসলে রেগুলেটর হওয়ার কথা, যারা নিয়ন্ত্রণ করবে, তারা অনেকটা আসলে রেগুলেটেড হচ্ছে একটা গোষ্ঠী দ্বারা। তা আপনি নিয়ন্ত্রণকারী সংস্থা, আপনি যদি নিয়ন্ত্রিত হন, তাহলে এই যে ডোপ টেস্টের কথা বলতেছেন, এটা হোঁচট খাবে। আমরা ঢাকা শহরে শুধু ডোপ টেস্ট না, এই যে বাসগুলো এবং চালকদের মধ্যে যে ক্যানাবলিজম দেখি যাত্রী ধরার জন্য, ফুটপাত থেকে যাত্রী নেওয়ার জন্য দেখবেন যে তারা অসুস্থ প্রতিযোগিতা করছে। এই ক্যানাবলিজম বন্ধ করার জন্যই ডোপ টেস্ট, এই ক্যানাবলিজম ড্রপ করার জন্যই আমরা যে কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা দর্শনের কথা বলছি, সেটা কিন্তু সরকার ভাবছে। কিন্তু আসলে এখানে রাজনৈতিক সদিচ্ছা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সাথে সরকারের যে টুলস আছে, অঙ্গ প্রতিষ্ঠানগুলি আছে, বিআরটি হোক, সড়কে যখন যাত্রী নামছে, তখন আসলে কে কোন দলের যাত্রী সেটি কিন্তু আসলে বাস বা অন্য কেউ জানতে পারছে না। তো সড়ক কিন্তু সব দলের, সবার এবং বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে আসলে সড়ক পরিবহনের নিরাপদ সড়ক পেতে গেলে আপনাকে যাত্রী থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে, সড়ক পরিবহনের মালিক এবং সরকার সবাইকে তো একত্রিত হয়ে কাজ করতে হবে এবং সেই অ্যাওয়ারনেসটা বিল্ড করতে হবে। সেটার জন্য তো ঘরে ঘরে মানুষের মধ্যে একটা জাগরণও তৈরি
তৈরি করতে হবে, সেটার জন্য কি আপনারা কোনো আগামী 5 বছরের জন্য কি কোনো প্ল্যানিং হাতে নিয়েছেন যে সড়ক অবশ্যই। পরিবহনের নিরাপত্তা সরকার এই কাজগুলো করতে না, পারবে? সরকার আপনি জেনে খুশি হবেন ইতিমধ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী 3 ধরনের পরিকল্পনা নিয়ে কিন্তু আগাচ্ছে। স্বল্পমেয়াদী হিসাবে সরকার যেটা চাচ্ছে 6 মাসের মধ্যে কিছু দৃশ্যমান পরিবর্তন, যে কাজগুলো আসলে মূলত পলিসি লেভেলে করা যায় সেটাই করার চেষ্টা হয়েছে। জিপিএস এর কথা বলছি, টার্মিনাল অস্থায়ী সরানোর কথা বলছি, বিআরটি করিডোরে আমি বলছি যে পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট শব্দটা আমি ইউজ করছি। এটা কিন্তু যাত্রী সেবার জন্য এবং সচেতনতার যে কথা বলছেন, আমি যেটা বললাম যে আপনি দেখবেন বিআরটির পক্ষ থেকেও কিন্তু এখন বিভিন্ন মিডিয়াগুলিতে তারা কিন্তু বিভিন্ন বাণী পাঠাচ্ছে এবং ট্রাফিক সিগন্যাল আইন মেনে চলার কথা বলছে। ডিএমপিও কিন্তু অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছে। এই জিনিসগুলি আসলে মূলত অ্যাওয়ারনেস, যেটা আমরা বলছি যে আসলে পুরো সড়ক ব্যবস্থাপনা এটা ইকোসিস্টেমটাই আসলে আপনাকে ফাংশনিং করতে হবে। আপনি যতটাই বলছেন এখানে চালক, এখানে আপনার যাত্রী, এখানে যারা এনফোর্স করছে, যারা আমরা সড়ক তৈরি করছি, যারা আমরা প্রযুক্তি বসাচ্ছি, সবার মধ্যে যদি মেলবন্ধন বা সেতুবন্ধন তৈরি না হয় এটা কাজ করবে না। সরকারের ইচ্ছার মধ্যে আমি কোনো ঘাটতি দেখছি না। সরকার প্রধানের ইচ্ছা আছে বলে আমি এটা বলতে পারি যে আমাদের প্রত্যেকটা বৈঠকে 5 ঘন্টা 6 ঘন্টা টানা বৈঠক হচ্ছে, উনি শুনছেন এবং যার যে দায়িত্ব উনি জবাবদিহিতার জায়গায় কিন্তু চলে গেছেন। উনি জিজ্ঞাসা করছেন কেন হলো না, এই কথাটাও কিন্তু বলছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা শেষ করব, আগামীর বাংলাদেশ গড়তে আসলে নিরাপদ সড়ক এবং যাত্রীদের জানমাল নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশ সরকার এই মুহূর্তে আর কোন কোন জায়গায় বিশেষ ভূমিকা পালন করতে পারে? আমি একটা কথা সবসময়ই বলি, এটা আমাদের সহ আলোচক ওনারাও বলেন, আমাদের দেশ ছোট, বহুগণতের দেশ এবং আমাদের যে পরিমাণ রাস্তা থাকবার কথা ওই পরিমাণ রাস্তা নেই। আমাদেরকে পরিবহন সারা বাংলাদেশ ঢেলে সাজাতে হবে। তার আগে আমাদের যে ব্যবস্থাপনাগুলো দরকার, মালিক সমিতির নিয়ন্ত্রণ মুক্ত করা এবং চালকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করা, যানবাহনের ফিটনেস পদ্ধতি আধুনিকায়ন করা এবং মহাসড়ক ক্যামেরা ভিত্তিক অর্থাৎ প্রযুক্তির ব্যবহারের আওতায় নিয়ে আসা, এটা অত্যন্ত জরুরি। আমরা আশা করছি প্রধানমন্ত্রীর পরামর্শক যেহেতু আমাদের সাথে আছেন, আজকের বিষয়গুলো উনি ওনার পরবর্তী যে বৈঠক আছে ওখানে তুলে ধরবেন এবং আগামীর বাংলাদেশে রাষ্ট্র যখন চায় কোনো দেশকে পরিবর্তন করতে, তখন কিন্তু রাষ্ট্র সেই পরিবর্তনগুলো করতে পারে, শুধু দরকার জনগণের সহযোগিতা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর প্রোগ্রাম। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।